চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই টেটের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও একটি বেঙ্গলি পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে প্র্যাকটিস সেট 05 অর্থাৎ 5 নম্বর প্র্যাকটিস সেট, 5th প্র্যাকটিস সেট। পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে, তাই আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করতে করতেই থিওরি আলোচনা হয়ে যাবে, কারণ কোন অপশান ঠিক কোন অপশান ভুল, কেন ঠিক কেন ভুল সেগুলো ব্যাখ্যা করলেই থিওরি আলোচনা হয়ে যাবে। কেমন? এই প্র্যাকটিস সেটের ক্লাস অবশ্যই তোমার উপকারে আসবে। চলো তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করে দিই। বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত, কারণ এটি প্রথম ভাষার বিকাশে বাধা দেয়, শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়, দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শিক্ষণে গুরুত্ব প্রদান করে, শিশুর ভাষার বিকাশ ঘটায়, সংস্কৃতির নয়। তোমরা একটু পজ করে অ্যান্সারটা ভেবে নেবে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 2 অর্থাৎ শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়। প্রথম যে অপশান আছে প্রথম ভাষার বিকাশে বাধা দেয়, সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, দ্বিভাষা তত্ত্ব যখন অনুসরণ করবে বিদ্যালয়, তখন অবশ্যই প্রথম ভাষার বিকাশে সেটা বরং আরও পথ সুগম করে দেবে। অপশান 3 দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি শিক্ষণে গুরুত্ব প্রদান করে। শুধু তাই নয়, দ্বিভাষা তত্ত্ব মানে এখানে দুটো বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে এবং দুটো বিষয়েই ভাষার বিকাশ সঠিকভাবে শিক্ষার্থীদের মধ্যে সম্পন্ন হবে। তারপরে বলেছে শিশুর ভাষার বিকাশ ঘটায়, কিন্তু সংস্কৃতির নয়। শুধুমাত্র ভাষার বিকাশ ঘটায় না, তার সঙ্গে সঙ্গে ভাষা সংস্কৃতিরও বিকাশ ঘটায়। তাহলে 4 নম্বর অপশানটা তাই হবে না। তাই বলা হচ্ছে অপশান 2 শিশুর সংস্কৃতি এবং ভাষাকে বা উভয়কেই মূল্য দিচ্ছে। কেমন? নেক্সট প্রশ্ন। প্রশ্ন এ, এখানে দুটো স্তম্ভ আছে, ঠিক আছে? দুটো স্তম্ভের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। এতে বলা আছে সংযোজনমূলক ভাষা শিক্ষণ, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ, পশ্চিমের নতুন পদ্ধতি, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষা, নীরব পঠন, লিখিত সাহিত্যিক পাঠ, ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয়। বামের যে ABCD আছে, ডানের 1 2 3 4-এর সঙ্গে মিলিয়ে নিতে হবে, মানে স্তম্ভ মেলানো যাকে আমরা বলি। তো এক্ষেত্রে বলা আছে দেখো, এ তালিকার ভাষা শিক্ষণ পদ্ধতির সঙ্গে বি তালিকাভুক্ত তাদের বোধ সম্পর্কিত অথবা অন্য কোনো সংযুক্ত প্রক্রিয়াগুলো মেলাও। এবারে অপশান দেওয়া আছে, এটার ক্ষেত্রে একটু বেশি করে সময় করে পজ করে নিয়ে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। কেমন? এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 2 অর্থাৎ এর সঙ্গে 1, দেখো অপশান 2টা দেখো, এর সঙ্গে 1 অর্থাৎ সংযোগমূলক ভাষা শিক্ষণ, যেখানে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষাই ব্যবহৃত হবে। কারণ কি, কমিউনিকেট করা হবে, সংযোগ, হ্যাঁ, মানে যোগাযোগের যে বিষয়টা, কমিউনিকেশান থাকবে, সেখানে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষার দ্বারাই কিন্তু সেই কমিউনিকেশান সম্ভব। ঠিক আছে? তারপরে বলছে দেখো B4 প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি মানে ব্যাকরণ উদ্দীপক হিসাবে শেখানো হয়, এখানে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে? তারপরে সিতে বলা হচ্ছে 3 ব্যাকরণ অনুবাদ। হ্যাঁ, ব্যাকরণ অনুবাদ বলতে এখানে লিখিত সাহিত্যিক পাঠের কথা বলা হচ্ছে, লিখিত সাহিত্যিক পাঠ। কেমন? তারপরে দেখো ডির সঙ্গে মিল হচ্ছে কিসের না 2-এর, অর্থাৎ পশ্চিমের নতুন পদ্ধতি মানে নীরব পঠন, অর্থাৎ নীরব পঠনের মাধ্যমে বিষয়বস্তু উপলব্ধি করে সঠিকভাবে বুঝে পড়া পশ্চিমের নতুন পদ্ধতি হিসাবে এটা বিবেচিত হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে 2, এর সঙ্গে 1, বি এর সঙ্গে 4, সি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 2। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে আসি। যদি কোনো বুঝতে অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও, আমি বিষয়টি আবার ক্লিয়ার করে দেবো। শ্রবণ কিসের সঙ্গে যুক্ত বা কিসের সাথে যুক্ত? ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া, ধ্বনিগুলি যেরূপ সেইভাবেই তাদের শোনা এবং অর্থোদ্ধার করা, বিষয়ের বিচার করা, বিষয়টি পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার। আবারও পজ করে ভেন, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 1। কেন 1? দেখো, ধ্বনিগুলির শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া। কেন 2 হবে না? কারণ হচ্ছে ধ্বনিগুলি যেরূপ সেভাবেই তাদের শোনা এবং অর্থ উদ্ধার করা। না, ধ্বনি অনেক সময় যখন যুক্ত বর্ণে ধ্বনি ব্যবহৃত হয় তখন সেই ধ্বনিগুলি কিন্তু সেইভাবেই কিন্তু উচ্চারিত হয় না। ঠিক আছে? তাহলে ধরো আমি যদি উদাহরণ হিসেবে আমি তোমাদের বলতে চাই, তাহলে এরকম হবে লক্ষণ।
কিন্তু ওটার অরিজিনাল উচ্চারণ কিন্তু লক্ষ্মণ, ঠিক আছে, স্বাভাবিক, তার সঙ্গে ব যুক্ত আছে। তাহলে যে রূপ আছে সেভাবে আমরা শুনছি না, আমরা স্বয়ের সঙ্গে কি ব উচ্চারণ করতে পারি? আমরা স্বাভাবিক এইভাবে উচ্চারণ করি। আচ্ছা, বিষয়ের বিচার করা, কোনো বিষয়বস্তুর বিচার করার বিষয়টিও এখানে অনেকখানি গৌণ, এবং বিষয়টির পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার সেটা শ্রবণের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাহলে শ্রবণের সঙ্গে যুক্ত কি হচ্ছে না, ধ্বনিগুলিকে আমি সঠিকভাবে শনাক্তকরণ করছি এবং তার থেকে সঠিকভাবে তার অর্থ উদ্ধার করছি। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশান 1। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। ভারতবর্ষের ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা হলো হিন্দি। ভারতীয় সংবিধান অনুসারে ইংরাজি একটি সহসরকারি ভাষা। ভারতবর্ষের সংবিধানের 8টি নীতির তালিকা অনুযায়ী 22টি ভাষা সেখানে আছে। সংস্কৃত একটি আধুনিক ভারতীয় ভাষা। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ভালো করে ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অপশান 4, সংস্কৃত কিন্তু আধুনিক ভারতীয় ভাষা নয়। সংস্কৃত কিন্তু অনেক প্রাচীন ভাষা আমাদের, ঠিক আছে। এবারে দেখো, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষী যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা হিন্দি। সাধারণত আমরা হিন্দিতেই অন্যান্য স্থানের সঙ্গে কমিউনিকেট করে থাকি। আবার বলা হচ্ছে দেখো, ভারতীয় সংবিধান অনুসারে ইংরাজি একটি সহসরকারি ভাষা, এটাও ঠিক। আবার সংবিধানের 8টি নীতি তালিকা অনুযায়ী কিন্তু 22টি ভাষা সেখানে গৃহীত হয়েছে, ঠিক আছে। তো এই তিনটে কিন্তু ঠিক। সংস্কৃত কিন্তু আধুনিক ভারতীয় ভাষা নয়, এটা অনেক প্রাচীন ভাষা, তাই এই বিবৃতিটি সত্য নয়। নেক্সট প্রশ্নে চলে আসি। ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা হিসাবে পরিচিত? ভালো করে প্রশ্নগুলো পড়বে। গ্রহণযোগ্য দক্ষতা বলেছে। শ্রবণ এবং পঠন, বাচন এবং লিখন, শ্রবণ এবং বাচন, পঠন এবং লিখন। এখানে বাচন বা এটা আমরা বলতে পারি কথন। কেমন? ভেবে নাও, অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 1, শ্রবণ এবং পঠন। আমরা যখন ভাষা দক্ষতা আলোচনা করেছিলাম তখন 4টি দক্ষতার কথা বলেছিলাম। কি কি? LSRW, এল ফর লিসনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, ডাব্লিউ ফর রাইটিং। তাহলে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসনিং মানে শ্রবণ, যখন আমরা কানে শুনছি, বাইরে থেকে কেউ কিছু বলছে, আমরা শুনছি, শুনে তার অর্থ উপলব্ধি করছি, মানে আমি সেটা গ্রহণ করছি, তাহলে গ্রহণযোগ্য দক্ষতা এটা, বা গ্রহণমূলক দক্ষতা। তারপরে বলছে স্পিকিং, এসে হচ্ছে স্পিকিং। স্পিকিং মানে কথন, আমি বলছি, আমার থেকে আউটপুট হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, অন্য কেউ শুনছে, তাহলে সেটা প্রকাশমূলক দক্ষতা। তারপরে বলা হচ্ছে রিডিং, আমি পড়ছি, বাইরের একটা কোনো কিছু লেখা আছে, সেটা আমি পড়ছি, তার অর্থ উপলব্ধি করছি, মানে সেটা আমি গ্রহণ করছি, সেটা গ্রহণমূলক দক্ষতা। আবার রাইটিং, আমি মনের ভাব প্রকাশ করছি খাতায় লিখে বা কাগজে লিখে, মানে আমার সেটা আউটপুট হচ্ছে, সেটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তাহলে এখানে গ্রহণযোগ্য দক্ষতা কী কী পেলাম? শ্রবণ এবং পঠন, লিসনিং এবং রিডিং, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। একজন ভাষা শিক্ষিকা 5ম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কার্যের জন্য তিনি কি করেন? তিনি ছাত্রদের মধ্যে সচেতনতার সৃষ্টি করছেন। শিক্ষাকে অধিক বাস্তববাদী ও প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান ব্যবহার করেন। তিনি তার ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর টিম করছেন। তিনি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির মাধ্যমে ছাত্রদের ইংরাজি শেখাতে চান। ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 2, শিক্ষাকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান ব্যবহার করছেন। আচ্ছা, এখানে দেখো কি কি ব্যবহার করছেন তিনি, কি কি বস্তু নিয়ে আসছেন শিক্ষিকা? না, সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট, এগুলো নিয়ে এসে শিক্ষার্থীদেরকে সচেতনতা সৃষ্টি। কী সচেতন করবেন তিনি? সংবাদপত্র, হ্যাঁ, খবর সম্পর্কে সচেতন করলেন। মেনু কার্ড নিয়ে এসে কী সচেতন করবেন? কী কী খাওয়ার হয় সেটা নিয়ে সচেতন করবেন। ট্রেন টিকিট নিয়ে এসে দেখাবেন যে এইটা দেখো ট্রেন টিকিট, ভুলে তোমাদের ট্রেনের কাউন্টারে টিকিট কাটতে গেলে বাসের টিকিট দিয়ে দিচ্ছে, সেভাবে সচেতনতা সৃষ্টি করছে, তা কিন্তু না। তাহলে এখানে সচেতনতা সৃষ্টির অপশানটা আসছে না। আচ্ছা, অপশান 3, তিনি তার ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর টিম করছেন, তাও হবে না। আচ্ছা, বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির মাধ্যমে ছাত্রদের ইংরাজি শেখাতে চান। কেন ইংরাজি শেখাতে যাবেন তিনি এই সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিটের মাধ্যমে? আসলে তিনি শিক্ষাকে অধিক বাস্তববাদী করে তুলছেন, মানে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করছেন, এবং সেটা কতখানি প্রয়োজনীয় না প্রয়োজনীয় সেগুলো বোঝানোর জন্য এই উপকরণগুলো ব্যবহার করছে। তাই অপশান 2 অর্থাৎ অপশান 2 ইজ দ্য রাইট অপশান, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাই।
একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে ভাষা শিখনকে বলা হয় নির্দেশনা এবং পরামর্শ, সহযোগী শিখন ব্র্যাকেটে কোলাবোরেটিভ লার্নিং, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা, ভাষামূলক খেলাধুলা। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার 2, সহযোগী শিখন। কেন সহযোগী শিখন বা কোলাবোরেটিভ লার্নিং হচ্ছে? দেখো, শিক্ষার্থীদেরকে দল গঠন করতে বলেছে এবং কোনো একটা বিষয়ে তাদের টাস্ক দিয়ে দিয়েছে, সেই টাস্কটা তারা পূর্ণ করবে। তাহলে যদি দল গঠন করে তারা টাস্ক করে, সেটা তাহলে পরস্পর সহযোগিতার মাধ্যমে শিখছে, পরস্পর কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু সেই টাস্কটা তারা পূর্ণ করবে বা টাস্কটা সম্পূর্ণ করবে। তাহলে সেখানে কিন্তু সহযোগী শিখনই হচ্ছে। নির্দেশনা ও পরামর্শ হচ্ছে না, এখানে শিক্ষক মহাশয় সরাসরি নির্দেশ দান বা পরামর্শ দিচ্ছেন না। তাদের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো টাস্ক দেননি যে আমাকে হাইয়েস্ট করতে হবে, আমাকে ফার্স্ট আসতে হবে, আমাকে সবার আগে করে নিতে হবে। আবার এখানে ভাষামূলক খেলাধুলাও কিন্তু নয়। ভাষামূলক খেলাধুলা মানে কি? শব্দ বা অক্ষর নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা। যেমন ভারতবর্ষ শব্দটা বলা হলো, ভারতবর্ষ শব্দ থেকে আরও কী কী শব্দ তোমরা বের করতে পারবে। ভারতবর্ষ থেকে ভার বের করতে পারবে, ভাত বের করতে পারবে, বর্ষ বের করতে পারবে, ভাব বের করতে পারবে। এইভাবে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো হয়, সেগুলোকে বলা হয় ভাষামূলক খেলাধুলা। তাই এখানে এটা হবে কিন্তু শুধুমাত্র সহযোগী শিখন বা কোলাবোরেটিভ লার্নিং, যেহেতু নির্দেশ অনুযায়ী দল গঠন করছে এবং সেই দলে পরস্পর সহযোগিতার মাধ্যমে একটি টাস্ক ঠিকঠাকভাবে ফুলফিল করছে। ঠিক আছে, কমপ্লিট করার চেষ্টা করছে টাস্ক। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন। শিখনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাসমূলক গঠন পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে? অপশান: পারস্পরিক ক্রিয়াশীলতা বা মিথস্ক্রিয়াবাদী, সক্রিয় কর্মবাণী, আচরণবাদী, জ্ঞানাত্মকবাদী। অপশানে চলে আসি, অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার 3, আমাদের আধুনিক শিক্ষা বিজ্ঞানে বারবার কিন্তু আচরণবাদকে গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষা চিন্তা অনুযায়ী আচরণবাদী হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তাই এখানে কিন্তু এটা আচরণবাদীই হবে। এবারে দেখো, এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও। বলা হচ্ছে যে ভাষা মৌখিক অমৌখিক যাই হোক না কেন অভ্যাসমূলক গঠন পদ্ধতির মাধ্যমে তাহলে অভ্যাস গঠনের যখন প্রশ্ন আসছে বা অভ্যাস গঠনমূলক পদ্ধতির যখন প্রশ্ন আসছে, তাহলে সেটা আচরণবাদীকেই সমর্থন করছে। ঠিক আছে, সেটা নলেজকেও সমর্থন করছে না, অ্যাক্টিভিটিকেও খুব একটা সমর্থন করছে না, এবং পারস্পরিক ক্রিয়াশীলতা বা মিথস্ক্রিয়াকেও সমর্থন করছে না, এটা আচরণবাদকেই সমর্থন করছে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে উত্তর 3। কেমন? নেক্সট প্রশ্ন। একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিলেন। নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত? জটিল চিন্তার বিকাশ, আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো, ব্যাকরণিক উপাদানের সঙ্গে পরিচয় করানো, ছুটি কাটানোর স্থান সম্পর্কে পাঠটি পড়ানো। আবার ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 2, আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো। দেখো, শব্দ তালিকার কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা শব্দ ভাণ্ডার হিসাবে কিসের ব্যবহার করি বারবার? এই শব্দের অর্থ কী, এর বিশেষ্য কী, বিশেষণ কী, এগুলো ব্যবহার করতে গেলে সাধারণত আমরা অভিধানকে ব্যবহার করি, অর্থাৎ ডিকশনারিকে। তাই এখানে দেখো, রেস্তোরাঁয় ব্যবহৃত যে শব্দগুলো, সেই শব্দগুলোর অর্থ কী সেগুলোর সঙ্গেই শিক্ষার্থীকে পরিচিত করাতে হবে। কারণ শব্দগুলো যতক্ষণ না শিক্ষার্থী অর্থ উপলব্ধি করবে, ততক্ষণ কিন্তু শব্দের গুরুত্ব তারা বুঝতে পারবে না। তাই এখানে অর্থ উপলব্ধির বিষয়টি কিন্তু বড় করে দেখা দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভিন্ন ভাষার বলতে পারি যে নতুন নতুন শব্দগুলো, সেগুলোর সঙ্গে পরিচিতি ঘটাচ্ছে। যখন ভিন্ন ভাষার শব্দের সঙ্গে পরিচিতি ঘটানো হয় কোনো শিক্ষার্থীদের, তাদের অর্থের মাধ্যমেই পরিচিতি ঘটানো হয়, অর্থগুলোকে তাদের কাছে পরিস্ফুট করে দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু আবিধানিক উপাদানের সঙ্গেই শিক্ষার্থীকে সচেতন করানো হচ্ছে। শব্দ তালিকার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো মানেই কিন্তু জটিল চিন্তার বিকাশ নয়, বা ব্যাকরণিক উপাদানের সঙ্গেও পরিচিত নয়, বা এখানে টাইম পাস করাও হচ্ছে না, মানে ছুটি কাটানোর স্থানও হচ্ছে না। তাহলে এখানে হবে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি।
ভারতবর্ষে বহু ভাষাতত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচক? ভারতবর্ষে যে বহু ভাষাতত্ত্ব এই বিষয়টা যে আছে, এই কনসেপ্টটা, হ্যাঁ, মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, এটা শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? ভাষা পরিচয় ও সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে, ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়, প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলি সমানভাবে একত্রীকরণ করা উচিত, বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষানীতি সুসংগঠিত হওয়া উচিত। একটু ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অপশান 2, ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা হয়। আচ্ছা, বহু ভাষাতত্ত্ব ভাষা একটা ভাষার সঙ্গে অন্য ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে যে কমিউনিকেশান এবং তাদের মধ্যে যে সামাজিক বৈশিষ্ট্যের যে আদান প্রদান, সেটা কিন্তু ভাষার মাধ্যমেই সম্পন্ন হয়। তাহলে ভারতবর্ষে বহু ভাষাতত্ত্ব শিক্ষকদের কিন্তু সেটাই বুঝতে সহায়তা করে। ঠিক আছে, দেখো অপশান 4-এ কী বলা হয়েছে? বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষানীতি সুসংগঠিত হওয়া উচিত। বৈচিত্র্যপূর্ণ যেখানে সমাজ, যেখানে বহু ভাষাভাষী গোষ্ঠী আছে, সেখানে কেন একটি মাত্র ভাষা সুসংগঠিত হবে? তাহলে সেখানে বহু ভাষাকেই গুরুত্ব দিতে হবে। অপশান 3 নিয়ে কী বলা হচ্ছে? না, প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলি সমানভাবে একত্রিত করা উচিত। আচ্ছা, এখানে ভাষার মধ্যে আবার প্রভাবশালিতার কেন প্রসঙ্গ আসছে বা সংখ্যালঘু ভাষার কেন প্রসঙ্গ আসবে? ভাষা ভাষা, সব ভাষাই সমান। ঠিক আছে, তাহলে এই অপশানটা বাদ চলে গেল। অপশান এতে কী বলা হয়েছে? ভাষা পরিচয় এবং সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে। বহু ভাষাতত্ত্বে কি শুধুমাত্র ভাষা পরিচিতি এবং সংস্কৃতিরই কথা বলা হবে? সেখানে সংযোগ সাধনের কি কথা বলা হবে না, না সামাজিক সংলগ্নতার কথা বলা হবে না? তাহলে এই চিন্তাভাবনা অনুযায়ী এই বহু ভাষাতত্ত্ব শিক্ষকদের তাহলে কী বুঝতে প্ররোচিত করছে? না, ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়, এটিই বুঝতে প্ররোচিত করে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। গল্পের সময় ও স্থানকে বলা হয়, অর্থাৎ গল্পের সময় বা স্থান, কোনো একটা গল্পের মধ্যে যে সময়ের প্রসঙ্গ থাকে, যে স্থানের প্রসঙ্গ থাকে, তার মাধ্যমে কী বোঝা যায়, এটাই বলতে চাওয়া হচ্ছে। কি বলা হয় সেটাকে? বলা হচ্ছে পরিণাম, বিষয়, প্রেক্ষাপট, কাহিনী। এটা অনেক সহজ, ভেবে নাও, তারপর আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 3, অর্থাৎ গল্পের সময় ও স্থানকে প্রেক্ষাপট বলা হয়, পরিণাম, বিষয় বা কাহিনী বলা হয় না। বিষয় মানে গল্পের মধ্যে যে ঘটনা তুলে ধরা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, কাহিনী কি বলা হয়েছে, সেই কাহিনীর মধ্যে কি আছে। আর প্রেক্ষাপট মানে কি? যে সময়ে গল্প রচিত হচ্ছে এবং গল্পের মধ্যে যে স্থানের উল্লেখ করা হয়েছে। গল্প যে সময় লেখা হয়, প্রেক্ষাপট মানে কি? দেখো, লেখক যখন কোনো কিছু লেখেন, সে কিন্তু প্রেক্ষাপট বাদ দিয়ে কিন্তু কোনো কিছু লিখতে পারেন না। প্রেক্ষাপট বলতে এখানে কনটেক্সটের কথা বলা হয়েছে, সার্কামস্ট্যান্সের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে গল্প যে সময় লেখা হচ্ছে সেই সময়কারই প্রতিচ্ছবি গল্পের মধ্যে ফুটে উঠবে। ঠিক আছে, সেটাকে কিন্তু প্রেক্ষাপট বলা হয়। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা ও অভিক্ষার প্রভাবকে বলা হয় উৎসাহবর্ধক প্রভাব, রচনাত্মক প্রভাব, পরিচ্ছন্নমূলক প্রভাব, শ্রেণীকক্ষ প্রভাব, রিনফোর্সমেন্ট, কর্পাস, ওয়াশব্যাক, ক্লাসরুম। শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের ওপর পরীক্ষা এবং অভিক্ষার প্রভাবকে কী বলা হয়? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের বুঝে নিতে হবে, এটা এবং মনে রেখে দিতে হবে একেবারে। যাই হোক, তোমরা ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 3, পরিচ্ছন্নমূলক প্রভাব বা ওয়াশব্যাক। দেখো, এই যে টার্মটা ব্যবহার করা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা ও অভিক্ষার প্রভাব, এই যে বাক্যটা বা এই সেন্টেন্সটা, এটা মানেই হচ্ছে ওয়াশব্যাক প্রভাব। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে বিষয়ের উপর, মানে শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদান, এর উপর যে পরীক্ষা ও অভিক্ষার যে একটা প্রভাব থাকে, সেটাকে ওয়াশব্যাক প্রভাব বলা হয়। এটা কিন্তু মাথায় রেখে দাও একেবারে। ঠিক আছে, এটাকে ওয়াশব্যাক প্রভাব বলা হয়। অপশান 3। নেক্সট প্রশ্নে চলে আসি। একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বললেন। যখন অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন। এই প্রক্রিয়াটিকে বলা হবে বা বলা হয় নির্দেশনা, চরিত্রাভিনয়, নাটক, অভিনয় শিক্ষার ক্লাস। ভেবে নাও, একটু ভালো করে এটা পড়ে ভাববে, তারপর আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। উত্তর 2, চরিত্রাভিনয়। কারণ কি? না, একদল ছাত্রকে তারা
ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বলছে, মানে বিভিন্ন চরিত্রে, ক্রেতার চরিত্রে অভিনয় করতে বলছে, সম্পত্তি বিক্রেতার চরিত্রে অভিনয় করতে বলছে, জমির মালিকের চরিত্রে এতে অভিনয় করতে বলছে এবং ভাড়াটের চরিত্রে অভিনয় করতে বলছে। তাহলে এটা কিন্তু চলে আসছে চরিত্রাভিনয়। এখানে শিক্ষক মহাশয়ের কোনো নির্দেশনা কাজ করছে না, এটাকে নাটকও আমরা বলবো না, কারণ নাটকের নির্দিষ্ট একটা কাহিনী থাকবে, তার শুরু থাকবে, তার শেষ থাকবে, আর অভিনয় শিক্ষার ক্লাসও এটা নয়। ছাত্রকে যখন অভিনয় করতে বলছেন মানে চরিত্রের, বিভিন্ন চরিত্রের, সেটা চরিত্রাভিনয়। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ, এই তিন ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কি নামে পরিচিত? বাস্তবধর্মী বা প্রাগমাটিক্স, কবিতা, পোয়েট্রি, ছন্দবিদ্যা, প্রসোডি, ধ্বনিতাত্ত্বিক, ফোনেটিক। ভেবে নাও, বলছি কি হবে এটা। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 3, এটা হচ্ছে ছন্দবিদ্যা। কেন ছন্দবিদ্যা? দেখো, স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ। ছন্দ তো এখানে বলেই দেওয়া হয়েছে। ঝোঁক, ঝোঁক মানে যখন আমরা কোনো একটা ধরো ছড়া উচ্চারণ করি, সেখানে যেমন স্বরবৃত্ত ছন্দের একটা প্রভাব দেয়। কেন স্বরবৃত্ত? না, সেখানে একটা নির্দিষ্ট ঝোঁক আমরা ব্যবহার করি। এই ঝোঁক টার্মটা কিন্তু এখানে ছন্দবিদ্যার কথা বলা হচ্ছে। স্বরভঙ্গি ধ্বনিতাত্ত্বিকের বিষয়কে বলছে, কিন্তু যখন ঝোঁকের প্রসঙ্গ চলে আসে তখন কিন্তু ছন্দবিদ্যার কথা চলে আসে। অর্থাৎ যেমন স্বরবৃত্ত ছন্দে যেমন আগডুম, বাগডুম, তারা, তারি, যদু, মাস্টার, শ্বশুর, বাড়ি, এই যে ঝোঁক দিয়ে দিয়ে বলা হচ্ছে, একটা নির্দিষ্ট তালে তালে বলা হচ্ছে, ঠিক আছে? তাই এটা এখানে ছন্দবিদ্যা হবে। এটা বাস্তবধর্মী বলে কোনো কিছু হবে না, কবিতাও হবে না। কবিতাতে থাকবে, ছন্দ থাকে, ঝোঁক থাকে, হ্যাঁ, কিন্তু ঝোঁক ঠিক সঠিক অতটা ভাবে থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে কবিতা রচিত হয়। তারপরে ধরো স্বর, স্বরটা তো ধ্বনিতাত্ত্বিকের বিষয় চলে আসছে, স্বরের ভঙ্গিটাও ধ্বনিতাত্ত্বিকে চলে আসছে, কবিতাতে চলে আসছে, কিন্তু যখনই ঝোঁকটা বেশি ভাবে ওখানে জোর দেওয়া হচ্ছে তখন কিন্তু এটা ছন্দবিদ্যাকেই নির্দেশ করছে। কেমন? নেক্সট প্রশ্ন। শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? বক্তাদের সংজ্ঞা, রেকর্ডিংয়ে বিরতি প্রদান, বক্তব্য প্রদানের গতি, বক্তাদের লিঙ্গ। আবার ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর 4, বক্তাদের লিঙ্গ। দেখো, শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বক্তাদের সংখ্যা যদি অধিক হয়, প্রচুর বক্তা হয়, তাহলে কি হবে? শ্রবণভিত্তিক পাঠ কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ কি? অনেককেই বক্তব্য দিয়ে যাবেন, এতক্ষণ ধরে বক্তব্য শোনার কিন্তু ধৈর্য থাকবে না। তাহলে শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় বক্তাদের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেখানে ধৈর্য যদি হারিয়ে ফেলে শ্রবণভিত্তিক পাঠ হবে না। রেকর্ডিংয়ের বিরতি প্রদান, এখানে রেকর্ডিংয়ের বিরতি প্রদান প্রসঙ্গ কেন আসছে? না, বিরতি দিয়ে দিয়ে শ্রবণভিত্তিক পাঠ পরিকল্পনা করা, ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, বক্তব্য প্রদানের গতি কেন গুরুত্বপূর্ণ বিষয়? না, এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় যে সঠিক গতিতে বক্তব্য দিতে হবে, খুব ধীরে ধীরে নয়, খুব তাড়াতাড়ি নয়, যেটা বোধগম্য হবে এবং শ্রবণযোগ্য হবে, বোধগম্য হবে। তাই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু লিঙ্গ, ছেলে হোক মেয়ে হোক, বাকি 3টে ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক মেনটেন করে, ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা তৃতীয় কোনো লিঙ্গের যাই হোক না কেন, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাই এখানে শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় বক্তাদের লিঙ্গ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। অর্থাৎ উত্তর হবে 4, বক্তাদের লিঙ্গ। কেমন? তাহলে এই পর্যন্ত যে কোশ্চেন অ্যান্সার সেশনটা যেটা আজকে আলোচনা হলো, যে সেটটা আলোচনা হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আশা করি এটা ভালোও লেগেছে এবং এটা অবশ্যই তোমাদের উপকারে আসবে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। পরবর্তী যে সেট আবার আলোচনা হবে তার আপলোডের যে নোটিফিকেশান, তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। কেমন? এবং ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, তারাও যেন উপকৃত হয়। আবার পরের ক্লাসে পরের সেট নিয়ে দেখা হচ্ছে, এমসিকিউ সেট নিয়ে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং টার্গেট নাও যাতে বেশি করে স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারো। কেমন?